সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আবারও চলে এসেছি পল্লীকবি জসিম উদ্দিনের বাঙালির হাসির গল্প নিয়ে। আজকের গল্প ঘুঘু দেখেছ ভাত দেখনি। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাপ মরে গিয়েছে। ঘুঘু আর ভাত দুই ভাই। কি একটা কাজে দুই ভাইয়ের লাগলো মারামারি। ভাত রেগে বলল, তুই ঘুঘু দেখেছিস কিন্তু ভাত দেখিস নাই। ঘুঘু রাগ করে বাড়ি হতে পালিয়ে গেল। বিদেশে গিয়ে সেও এ বাড়ি সে বাড়ি কত বাড়ি ঘুরল। সবাইকে বলল, আমি ধান নিড়াইতে পারি, পাট কাটতে পারি, গরুর হেফাজত করতে পারি, কিন্তু কার চাকর কে রাখে? দেশে বড় আকাল। অবশেষে ঘুঘু গিয়ে উপস্থিত হলো কৃপণ মোল্লার বাড়ি। কৃপণ মোল্লা চাকর রেখে খেতে দেয় না, খেতে দিলেও তার বেতন দেয় না, তাই কেউ তার বাড়িতে চাকর থাকে না। ঘুঘুকে দেখে কৃপণ মোল্লা বলল, আমার বাড়িতে যদি থাকতে চাও তবে প্রতিদিন 3 পাখি করে জমি চাষ করতে হবে, বেগুন ক্ষেত সাফ করতে হবে, আর যখন যে কাজ করতে বলবো তাই করতে হবে। তেঁতুল পাতায় যতটা ভাত ধরে তাই খেতে দেব, উহার বেশি চাইলে দিব না। মাসে 8 আনা করে বেতন দিব। উহাতে রাজি হইলে আমার বাড়ি থাকতে পারো। আর কোথাও কাজ যখন জোটে না, ঘুঘু তাতেই রাজি হলো। কৃপণ মোল্লা বলল, আমার আরও একটি শর্ত আছে। আমার কাজ ছেড়ে যেতে পারবে না, কাজ ছেড়ে গেলে তোমার নাক কেটে দিব। ঘুঘু বলল, আমি এই শর্তেই রাজি আছি। কৃপণ মোল্লা পাকা লোক, সে গ্রামের লোকজন ডেকে সমস্ত শর্ত একটি কলা পাতায় লিখে নিল। 3 পাখি জমি চাষ করতে ঘুঘুর প্রায় দুপুর গড়িয়ে গেল। তারপর গোছল করে খেতে আসলো। কৃপণ মোল্লার বউ বলল, তেঁতুল পাতা নিয়ে আসো। ঘুঘু একটি তেঁতুল পাতা এনে সামনে বিছিয়ে খেতে বসলো। তেঁতুল পাতায় আর কয়টি বা ভাত ধরে? একে তো সারাদিনের হাড় ভাঙ্গা পরিশ্রম, এমন ক্ষুধা পেয়েছে যে সমস্ত দুনিয়া গিলে খেলেও পেট ভরবে না। সেই তেঁতুল পাতার উপরে 4টি ভাত মুখে দিয়ে ঘুঘু কৃপণ মোল্লার বউকে কাকুতি মিনতি করল, আর কয়টি ভাত দিন। কৃপণ মোল্লা সাথে সাথেই তার কলা পাতার লেখা শর্তগুলি পড়ে শুনিয়ে দিল। বেচারা ঘুঘু আস্তে আস্তে উঠে বেগুন ক্ষেত সাফ করতে গেল। রাতে আবার সেই তেঁতুল পাতায় বাড়া ভাত, সারাদিনের হাড় ভাঙা খাটুনি। 3-4 দিনের ঘুঘু একেবারে আধমরা হয়ে গেল। তখন চাকরি না ছাড়লে জীবন যায় যায় অবস্থা। কিন্তু যখনই কৃপণ মোল্লার কাছে চাকরি ছাড়ার কথা বলেছে, তখনই সে তার নাকটা কেটে ফেলল। ন্যাকড়া দিয়ে কোনো রকমে নাক বেঁধে ঘুঘু দেশে ফিরল। তার ভাই ভাত জিজ্ঞাসা করল, কিরে, তোর নাকটা কাটা কেন? ঘুঘু কেঁদে সমস্ত ঘটনা খুলে বলল। শুনে ভাত বলল, ভাই তুমি বাড়ি থাকো, আমি যাব কৃপণ মোল্লার বাড়ি চাকরি করতে। ঘুঘু কত বারণ করলো, ভাত তা কানেও নিল না। সে বলল, কৃপণ মোল্লা ঘুঘু দেখেছে কিন্তু ভাত দেখে নাই, আমি তাকে ভাত দেখিয়ে আসতেছি। ভাত গিয়ে কৃপণ মোল্লার বাড়িতে উপস্থিত। জিজ্ঞাসা করল, আপনারা কোনো চাকর রাখবেন? কৃপণ মোল্লা বলল, আমার একজন চাকর ছিল, সে অল্প কয়েকদিন হলো চলে গেছে। তা তুমি যদি থাকতেই চাও তবে আমার কয়েকটি শর্ত আছে, তা যদি মেনে নাও তবেই তোমাকে রাখতে পারি। ভাত জিজ্ঞাসা করল, কি কি শর্ত? কৃপণ মোল্লা বলল, কলার পাতায় লেখা আগের চাকরের শর্তগুলি তাকে পড়ে শোনালো।
প্রতিদিন 3 পাখি করে জমি চষিতে হইবে, বেগুন ক্ষেত সাফ করতে হবে, আর যখন যে কাজ বলবো তা করতে হবে। তেঁতুল পাতায় করে ভাত দিব, মাসে 8 আনা করে বেতন, চাকরি ছেড়ে গেলে নাক কেটে রাখবো। ফাদ সমস্ত শর্ত মেনে নিয়ে বলল, আমারও একটি শর্ত আছে, আমাকে চাকরি হতে বরখাস্ত করতে পারবেন না, বরখাস্ত করলে আমি আপনার নাক কেটে নিব। কৃপণ মোল্লা বলল, বেশ, তাতেই আমি রাজি। সে পাড়ার আরও 10 জনকে ডেকে সাক্ষী মেনে আর একটা কলা পাতায় সমস্ত শর্ত লিখে নিল। সকালে ফাদ চলল খেতে লাঙ্গল চষিতে। সে 3 পাখি জমির এদিক হতে ওদিক দিল 1 রেখ, আর ওদিক হতে এদিক দিল 1 রেখ। এইভাবে সমস্ত জমিতে 3-4টি রেখ দিয়ে গরু বছর নিয়ে বেলা 10টা না বাজতেই বাড়ি ফিরে আসলো। এসেই বলল, খেতে লাঙ্গল দেওয়া শেষ হয়েছে, এখন আমাকে খেতে দাও। কৃপণ মোল্লার বউ বলল, আগে তেঁতুল পাতা নিয়ে আসো। ফাদ বলল, একটি ধামা দাও আর একখানা কুড়াল আমাকে দাও। ধামা কুড়াল নিয়ে ফাদ কৃপণ মোল্লার উঠানের তেঁতুল গাছটির বড় ডালটি কুপিয়ে কেটে ফেলল। কৃপণ মোল্লার বউ চেঁচাতে লাগলো, করো কি, করো কি, সমস্ত গাছটা তুমি কেটে ফেললে, কার কথা কে শোনে। সেই কাটা ডাল হাতে মুঠি মুঠি তেঁতুল পাতা এনে অর্ধেক উঠানে বিছিয়ে দিয়ে বলল, এবার আমাকে ভাত দাও। কৃপণ মোল্লার বউ সামান্য কয়টি ভাত একটি তেঁতুল পাতার ওপর দিতে যাচ্ছিল। ফাদ বলল, আমার সঙ্গে চালাকি করলে চলবে না, শর্তে লেখা আছে তেঁতুল পাতায় করে ভাত দিতে হবে। কয়টা তেঁতুল পাতায় করে ভাত দিতে হবে তা লেখা নাই, সুতরাং তোমাদের উঠানে যতগুলি তেঁতুল পাতা বিছিয়েছি তার সবগুলি ভরে ভাত দিতে হবে। কৃপণ মোল্লা তার ভাঙ্গা চশমা জোড়া নিয়ে সেই কলার পাতায় লেখা শর্তগুলি বহুক্ষণ পরীক্ষা করল। ফাদ যা বলেছে তা সত্য। সে তখন বউকে বলল, দাও, হাঁড়িতে যত ভাত আছে তেঁতুল পাতার ওপর বেড়ে দাও। একবার ভাত দেওয়া হলে ফাদ বলল, আরও ভাত এনে দাও, সমস্ত তেঁতুল পাতা ভাতে ঢাকা চাই। কৃপণ মোল্লার বউ কি আর করে, হাঁড়িতে যত ভাত ছিল সব এনে সেই তেঁতুল পাতায় ঢেলে দিল। ফাদ বলল, ইহাতে আমার পেট ভরবে না, আরও ভাত এনে দাও। আর ভাত হাঁড়িতে নাই। কৃপণ মোল্লার বউ বলল, কাল তোমার জন্য আরও বেশি করে ভাত রান্না করব, আজ এগুলোই খাও। ফাদ কতকগুলো ভাত খেলো, কতক ছিটিয়ে ফেললো, তারপর ঢেকুর তুলতে তুলতে হাত মুখ ধুতে লাগলো। বিকাল হলে কৃপণ মোল্লা ফাদকে বলল, বেগুন ক্ষেত সাফ করতে। ফাদ গিয়ে সব বেগুন গাছ কেটে ফেলল। কৃপণ মোল্লা হাই হাই করে মাথায় হাত দিয়ে বেগুন ক্ষেতের পাশে বসে পড়ল। ফাদকে বলল, ও ফাদ, তুই তো আমার সর্বনাশ করেছিস। ফাদ বলল, তুমি আমাকে সমস্ত বেগুন ক্ষেত সাফ করতে বলেছ, সমস্ত বেগুন গাছ না কাটিলে ক্ষেত সাফ হবে কেমন করে? তারপর দিন কৃপণ মোল্লা ফাদকে পাঠালো ধান ক্ষেত নিড়াতে। ফাদ ক্ষেতের সমস্ত ধান গাছ কেটে ঘাসগুলি রেখে আসলো। সেদিন তাকে নদীতে পাঠালো জাল ফেলতে। জাল ফেলতে মানে নদীতে গিয়ে জাল দিয়ে মাছ ধরতে। ফাদ সেই কথাটার উল্টা ব্যাখ্যা করল। নদীতে গিয়ে সে কৃপণ মোল্লার এত হাউসের খ্যাপলা জালটা ফেলে দিয়ে আসলো। কৃপণ মোল্লা নদীতে গিয়ে এত খোঁজাখুঁজি করলো, অত বড় নদী কোথায় জাল তলিয়ে গেছে খুঁজে বের করতে পারল না। সেদিন সন্ধেবেলা তার ছেলেটি ধুলো কাদা গায়ে মেখে নোংরা হয়েছিল। কৃপণ মোল্লা বলল, ফাদ, যাও তো ছেলেটাকে সাফ করে আনো। ফাদ তার ছেলেটিকে পুকুরের কাছে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে ধোপার পাটে দিল 3-4 আছাড়। ছেলের হাত পা শরীর ফেটে গেল। সে চিৎকার করে কেঁদে উঠল।
কৃপণ মোল্লা তাড়াতাড়ি ফাঁদের হাত হতে ছেলেকে ছাড়িয়ে নিয়ে তাকে বকতে লাগলো। ফাঁদ বলল, আমাকে বকলে কি হবে? আপনি ছেলেকে সাফ করতে আনতে বললেন, ধোপার পাটে না আছড়াইলে তাকে সাফ করব কি করে? রাত্রে কৃপণ মোল্লা আর তার বউ মনে মনে ফন্দি আটে, কি করে এই দুর্মুখ চাকরকে বিদায় করা যায়। কিন্তু কোনো উপায় নাই। তাকে বরখাস্ত করলেই কলা পাতায় লেখা শর্তানুসারে সে কৃপণ মোল্লার নাক কেটে নিবে। পরদিন সকালে কৃপণ মোল্লা ফাঁদকে একটি বড় গাছ ফেড়ে চেলা বানাতে হুকুম করল। ফাঁদ গাছটি কেটে অনেকগুলো চেলা বানালো। তারপর চেলার বোঝা মাথায় করে বাড়ি ফিরল। কৃপণ মোল্লার বৃদ্ধ মা বারান্দায় বসে পান চিবাচ্ছিল। ফাঁদ তাকে গিয়ে জিজ্ঞাসা করল, খড়ির বোঝা কোথায় নামাবো? সারা উঠান খালি পড়ে আছে, যেখানে সেখানে নামানো যায়। তবুও ফাঁদ এই সামান্য ব্যাপারটির জন্যে বুড়িকে জিজ্ঞাসা করায়। বুড়ি ভীষণ রেগে গেল। সে বলল, বুঝতে পারো না কোথায় নামাতে হবে? আমার ঘাড়ে নামাও। যেই বলা অমনি ফাঁদ খড়ির বোঝা বুড়ির ঘাড়ের ওপর ফেলে দিল। ঘাড়ের ওপর এতগুলো কাঠের ভার সইতে না পেরে বুড়ি দাঁত কেলিয়ে মরে গেল। কৃপণ মোল্লা ফাঁদকে কিছু বলতেও পারে না, কারণ সে বুড়ির আদেশ মতোই কাজ করেছে। ফাঁদকে বাড়ি হতে তাড়িয়ে দিতে গেলেও সে তার নাক কেটে নিবে। ফাঁদকে নিয়ে কি করা যায়? প্রতিদিন সে একটা না একটা অঘটন করে বসে। অনেক ভেবে চিনতে কৃপণ মোল্লা ঠিক করল সে আর তার বউ তীর্থযাত্রা গিয়ে অন্তত কিছুদিনের জন্য ফাঁদের হাত হতে রক্ষা পাবে। যাওয়ার সময় কৃপণ মোল্লা ফাঁদকে বলল, ফাঁদ, আমরা চললাম, তুই বাড়ি ঘর দেখিস। ফাঁদ জবাব দিল, আর বলতে হবে না, তোমরা নিশ্চিন্তে চলে যাও, আমি সব দেখব। কৃপণ মোল্লা চলে গেল। ফাঁদ তার ভাই ঘুঘুকে ডেকে এনে বাড়ির সর্বে সর্বা হয়ে বসল। বাড়িতে আম, জাম, কাঁঠাল, সুপারি, নারিকেল, কত রকমের গাছ। দুই ভাই সেই সব গাছের ফল বিক্রি করে অনেক টাকা জমালো। তার মধ্যে গ্রামে আসলো সেটেলমেন্টের আমিন। ফাঁদ কৃপণ মোল্লার বাড়ি, ঘর, জমা জমি সকল নিজের নামে লিখিয়ে নিল। কিছুদিন পরে তীর্থ থেকে কৃপণ মোল্লা আর তার বউ দেশে ফিরল। ফাঁদ তাদের বাড়িতে ঢুকতে দিল না। সে বলল, এ বাড়িতেও আমাকে বেঁচে গিয়েছ, দেখো না গিয়ে সেটেলমেন্টের অফিসে, সেখানে বাড়ি আমার নামে লেখা হয়েছে। গচ্ছিত টাকা পয়সা যা ছিল তা কৃপণ মোল্লা তীর্থে গিয়ে খরচ করে এসেছে। ফাঁদের নামে মামলা করার টাকা পাবে কোথায়? আর মামলার জিতলেই বা কী হবে? কলার পাতায় লেখা যে শর্তে সে ফাঁদের সঙ্গে আটকা পড়েছে, তাহা হতে কে তাকে রক্ষা করবে? কৃপণ মোল্লার বাড়িতে ফাঁদ আর ঘুঘু সুখে বাস করতে লাগলো। কৃপণ মোল্লার ওপর কারও কোনো দয়া নাই, কারণ সে বিনা অপরাধে ঘুঘুর নাক কেটেছিল। সে গ্রামের কোনো মানুষের কোনো উপকার করে নাই, বা কাউকেই কোনো দিন আধ পয়সাও দান করে নাই। সমাপ্ত। কলমে জসিমউদ্দিন, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।